ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্ণেল সমগ্রের দ্বিতীয় খণ্ড থেকে ইয়াজদারগিদের হিরে গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুনে নেওয়া যাক। বসন্তবাবুকে? হ্যাঁ, প্রচুর রহস্য। হ্যাঁ, ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি। উইশ ইউ গুড লাক। রাখছি। কর্নেল ফোন রেখে প্রথমে একচোট হাসলেন, তারপর বললেন, হালদার মশাই গোপালপুর অনসি থেকে ট্রাঙ্ক কল করে জানালেন গত রাতে নাকি রাজেনবাবু এবং তার ওই দানোটিকে ফলো করে তিনি হাওড়া স্টেশনে যান। তখন রাত প্রায় 11টা। মাদ্রাজ মেল ছাড়ার কথা রাত 8:45। 2.5 ঘন্টা দেরিতেই ছাড়ে। ওর ধারণা যে রাজেনবাবু সে খবর জেনেই দেরি করে স্টেশনে যান। যাকে গোয়েন্দামশাই ওদের ফলো করে গোপালপুর অনসিতে পৌঁছেছেন। উঠেছেন আমার বন্ধু স্মিথ সাহেবের ওশান হাউসে। দোতলার বারান্দা থেকে এক পলকের জন্য নাকি সামনে বালিয়াড়িতে একটা ভাঙা ঘরের ভেতর বসন্তবাবুকে দেখেছেন। নেমে গিয়ে তার আর পাত্তা পাননি। এদিকে রাজেনবাবু উঠেছেন লাইট হাউসের ওদিকে ওবেরয় গ্র্যান্ডে। ওর কথার উপর বললাম, বাবা, হি তো প্রচুর রহস্য। বিজ্ঞানী চন্দ্রকান্ত চোখ নাচিয়ে বললেন, চলুন কর্নেল, গোপালপুর অনসি নিরিবিলি জায়গা। রাজেনবাবু রোবটটিকে জব্দ করে জেনেটিক্সের মিস্ট্রি সলভ করা যাবে। এই চান্স ছাড়া উচিত নয়। কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বললেন কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বুলিয়ে বললেন, গেলে আপনাকে নিশ্চয়ই খবর দেব। আমি উৎসাহ দেখিয়ে বললাম, নরজি নিশ্চয়ই জানতে পেরেছিলেন যে কে হিরে চুরি করেছে, তাই তাকে মরতে হলো। এবার হালদার মশাইয়ের বরাতে আবার সাংঘাতিক বিপদ না ঘটে যায়। আমাদের যাওয়াটা কিন্তু উচিত কর্নেল। হালদার মশাইকে আমি কানমলার পরামর্শ দিয়ে দিয়েছি ডার্লিং, ভেবো না। বিজ্ঞানী চন্দ্রকান্ত উঠে দাঁড়িয়ে বললেন, আমি কিন্তু যাচ্ছি। বিজ্ঞানের এমন রহস্যময় আবিষ্কার হাতে নাতে যাচাইয়ের চান্স তো আমি ছাড়তে রাজি নই কর্নেল। গোপালপুর উপকূলের মতো শুনশান নির্জন জায়গা ভারতের কোনো সমুদ্র তীরে নেই। আমি রাজেনবাবুর অজ্ঞাতসারী ওর ওই রোবটটির ওপর পরীক্ষা চালাবো। উনি খুব জোরে বেরিয়ে গেলেন। কর্নেল তো ধ্যানস্থ। বললাম, চলি বস, আপনি আপনার ধ্যান করুন। তবুও কর্নেলের সাড়া নেই। অগত্যা মনে মনে চটে গিয়ে উঠে দাঁড়ালাম এবং বেরিয়ে গেলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট করে একটা কাজে বেরোতে যাচ্ছি, এমন সময় কর্নেলের ফোন এলো। জয়ন্ত, হ্যাঁ, তৈরি হয়ে থাকো, আমি আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি। ব্যাপারটা কি? আমরা গোপালপুর অংশে রওনা হব। হ্যাঁ, এইমাত্র ম্যাডাম সাহেবের জামাই কুশরো এসেছিলেন। আজ ভোরবেলায় গোপালপুরে অনসি বিচে তার শ্বশুর ম্যাডাম সাহেবকে নাকি মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ট্রাঙ্ক কলে লালবাজারের থ্রু খবর দিয়েছে। মার্ডার নাকি? তার বলতে, তবে ঘাড় মোটকে মারা হয়েছে। সেই ওই শয়তান রোবটটা, সেই ওই দানব ব্যাটার ছেলে। তৈরি থাকো ডার্লিং, আমি যাচ্ছি। ফোন নামিয়ে রেখে দেখি এই শীতেও ঘাম দিচ্ছে, শরীর কাঁপছে। আবার সেই বিভীষিকার মুখোমুখি হওয়াটা কি ঠিক হবে? জীববিজ্ঞানী রাজেন অধিকারী যদি তাদের দানোর কানের বদলে এবার অন্য কোনো প্রত্যঙ্গে গোপন রিসিভার যন্ত্র ফিট করে রাখেন। বাসে চেপে পুরী থেকে ফের বাসে চিল্কা রেল স্টেশন, তারপর ট্রেনে গঞ্জাম জেলার বহরমপুর স্টেশন,
সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে গোপালপুর অনসিতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত 10টা। সমুদ্রের ব্যাকওয়াটারের দিকে স্মিথ সাহেবের ওয়াশ হাউস। স্মিথ সাহেব আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। অত্যন্ত অমায়িক বৃদ্ধ ভদ্রলোক। একসময় কলকাতার বন্দর অফিসে তিনি চাকরি করতেন। কর্নেলের পুরনো বন্ধু। বাড়ির নিচের তলায় উনি থাকেন, ওপর তলায় দুটো সুইট। একটাতে হালদার মশাই আছেন মানে ভাড়া নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে অবশ্য নেই। দরজায় তালা আঁটা। স্মিথ সাহেব তার গেস্টদের ব্যাপারে আবার নাক গলান না। তবে স্মিথ সাহেবের মতে এই গেস্ট ভদ্রলোকটি একটু ছিটগ্রস্ত, কারণ আজই বিকেলে তাকে বিচের মাথায় মুঘল আমলের যেসব ভাঙাচোরা পাথুরে বাড়িগুলি আছে নাকি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন। সন্ধ্যের দিকে একবার তাকে বিচে জগিং করতেও দেখেছেন। স্মিথ সাহেব ওর প্রতি বেজায় অখুশি। স্মিথ সাহেব গেস্টদের জন্য খাওয়ার ব্যবস্থা করেন। ওর পরিচারিকা মারিয়াম্মা আমাদের খাবার দিয়ে গেল। দেখলাম কর্নেল তার সুপরিচিত। কর্নেল তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, পাশের ভদ্রলোকটি কি খেয়ে বেরিয়েছেন? মারিয়াম্মা বললেন, উনি তো বাইরেই খান, কখন আসেন কখন যান কিছুই জানি না। সে এঁটো থালাবাটিগুলো গুছিয়ে চলে যাচ্ছে, কর্নেল তাকে এই সময় ডাকলেন। একটা কথা মারিয়াম্মা। বলুন স্যার। আসার পথে শুনলাম যে নিচে নাকি কে খুন হয়ে পড়েছিল আজ। মারিয়াম্মা বুকে ক্রস এঁকে ভয় পাওয়া গলায় বলল, ওরে বাবা, সে এক বিভৎস দৃশ্য স্যার। শয়তান ছাড়া এই কাজ কার আর হতে পারে বলুন? মাথাটা মুচড়ে পিঠের দিকে একেবারে ঘুরিয়ে দিয়েছে। সে এদিক ওদিক দেখে গলার স্বর চাপা করল। জেলে বস্তিতেই শুনেছি যে গতকাল সন্ধ্যায় নাকি ওরা একটা অদ্ভুত পাখিকে সমুদ্রের দিক থেকে উড়ে আসতে দেখেছে। পাখিটার ডানা নাকি বিশাল। দক্ষিণ লাইট হাউসের ওধারে যে উঁচু বালির টিলা আছে সেদিকেই নাকি পাখিটা এসে নেমেছিল। শয়তান ছাড়া আর কিছু নয়। মারিয়াম্মা চলে গেলে বললাম, মারিয়াম্মার ওই গল্পটা বিশ্বাস করলেন? কর্নেল দাড়ি টেনে চুরুটের ধোঁয়ার ভেতর বললেন, আমি ওই পাখিটার কথা বলছি। আমিও তাই বলছি। আরে গুল গুল বলে কর্নেলের দিকে তাকিয়ে রইলাম। কর্নেল আবার এসবে যে বিশ্বাস করেন সেটা ভাবাই যায় না। কর্নেল চোখ বুজে চুরুট টানতে টানতে বললেন, হালদার মশাই পাখিটার পাল্লায় পড়েছেন কিনা ভাবছি। এখনো তো ফিরলেন না। যাকে একটু জিরিয়ে নিয়ে তারপর বেরোবো। এত রাতে কোথায় বেরোবেন? গোপালপুর অনসিতে শীতের আর উপদ্রব নেই। সমুদ্র তীরের আবহাওয়া সবসময় নাতিশীতোষ্ণ। বাইরে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এই দোতলা থেকে সামনে বালিয়াড়ির নিচে সমুদ্র দেখা যায়। কুয়াশার আড়ালে সমুদ্রটা ঢাকা পড়েছে। ছেঁড়া ঘুড়ির মতো চাঁদটাকে অত্যন্ত অসহায় দেখাচ্ছে। মুঘল আমলের ভাঙচুর বাড়িগুলো কুয়াশা মাখানো আবছা জ্যোৎস্নায় বড্ড বেশি ভুতুড়ে লাগছে। বিচে ক্রমাগত ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ার গর্জনে একেবারে কানে তালা ধরে যাওয়া জোগাড়। বাতাসে শীতের তীক্ষ্ণতা নেই, কিন্তু বিরক্তিকর। বাঁদিকে বালিয়াড়িতে কালো লম্বাটে জিনিসগুলো দেখেই বুঝলাম এগুলো জেলেদের ভেলা নৌকো। সেখানে আবছা একটা মূর্তিকে দেখতে পেলাম। এত রাতে সামুদ্রিক শীতের হাওয়া খেতে কে বেরোলো কে জানে। একটু পরে মূর্তিটা শটান এসেই বাড়ির নিচে রাস্তায় দাঁড়ালো। চেঁচিয়ে বললাম, হালদার মশাই নাকি? তখনই ছায়ামূর্তিটা বাঁদিকের রাস্তায় চলে গেল। তারপর একেবারে নিপাত্তা। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। ঘরে ঢুকে দেখি যে কর্নেল উঠে দাঁড়িয়েছেন। আমি কিছু বলার আগেই বললেন, চলো বেরোনো যাক। দরজায় তালা এঁটে আমরা নেমে এলাম। রাস্তায় পৌঁছে সন্দেহজনক লোকটার কথা আমি বললাম। কর্নেল কোনো মন্তব্য করলেন না।
খুবই ভয়ে ভয়ে আমরা হাঁটছিলাম। কখন যে কোথায় দানোটা এসে ঝাঁপিয়ে পড়বে তা তো আর বলা যায় না। রাস্তা একেবারে খাঁ খাঁ জনহীন, ল্যাম্পপোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তাই কোথাও কোথাও জ্যোৎস্না কুয়াশা আধার মিলেমিশে আছে। প্রায় 20 মিনিট হাঁটার পর বললাম, আচ্ছা আমরা যাচ্ছিটা কোথায় বলুন তো? কর্নেল সামনে আঙুল তুলে বললেন, ওই যে আলো জুকজুক করছে ওখানে। যেখানে পৌঁছেছি সেখানটা কাঁচা রাস্তা, একেবারে বালিতে ভর্তি, দুধারে ঝোপঝাড়, কিছু উঁচু গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। কর্নেলের হাতে একটা টর্চ আছে, কখনো পায়ের সামনে আলো ফেলছেন। হঠাৎ একটা ছোট্ট ঢিল এসে আমার গায়ে লাগলো। ভীষণ চমকে উঠে বললাম, কর্নেল, কে যেন ঢিল ছুটছে। কর্নেল বললেন, ভূত ভূত, চলে এসো। কি আশ্চর্য, সত্যি ঢিল ছুঁড়ল যে! কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার পরপর কয়েকটা ছোট্ট ঢিল এসে পড়ল। কর্নেল টর্চের আলো ফেলা মাত্র ঢিল ছোঁড়াটা বন্ধ হলো। কেউ কোথাও নেই, অথচ কি ঢিল ছুঁড়ছে এই রাত দুপুরে? কর্নেল চারিদিক খুঁটিয়ে দেখে নিয়ে চাপা স্বরে বললেন, দৌড়তে হবে, কুইক! কর্নেল সত্যি দৌড়তে শুরু করলেন। আমিও ভেবা চাকা খেয়ে ওকে অনুসরণ করলাম। এই সময় পেছনে কোথাও হঠাৎ করে বিকট হাসির শব্দ শোনা গেল। কিছু তো দৌড়ে গিয়ে কর্নেল দাঁড়িয়ে গেলেন। বললাম, কি অদ্ভুত! ভূত ভূত, রোসো রোসো, মিনিট 2-3 একটু জিরিয়ে নি তো। উফ, বাবারে, বালিতে দৌড়ানো তো অত সহজ নয়। কিছুক্ষণ পরে সেই আলোর কাছে এসে পৌঁছে দেখি গাছপালার আড়ালে একটা বাড়ি এবং গেটে সঙ্গিনধারী পুলিশ। বুঝলাম যে থানায় এসেছি। দুজন অফিসার একটা ঘরে বসেছিলেন। কর্নেলকে দেখেই এক গলায় সম্ভাষণ করলেন, হাই ওল্ড বস। আলাপ পরিচয় হওয়ার পর জানলাম যে একজন সিআইডি ইন্সপেক্টর সুখরঞ্জন দাস আর অন্যজন অফিসার ইনচার্জ জগপতি রাউত। দুজনেই চমৎকার বাংলা বলেন। সুরঞ্জনবাবু বললেন, দেরি দেখে তো ভাবছিলাম ওশান হাউসে গিয়ে একবার খোঁজ নিই, কোনো অসুবিধে আবার হয়নি তো? না না, চমৎকার এসেছি। জগপতিবাবু বললেন, আমি তো বহরমগঞ্জ গঞ্জাম স্টেশনে জিপ পাঠাতে চেয়েছিলাম, মিস্টার দাসই নিষেধ করলেন। আপনি নাকি পুলিশের জিপে চাপাটা পছন্দ করেন না। জগপতিবাবু হেসে উঠলেন। কর্নেল বললেন, কখনো কখনো করি না, আসলে ওতে আমার কাজের একটু অসুবিধেই হয়। যাকে মিস্টার দাস, সেই চিঠিটা একবার দেখতে চাই। শুক্রঞ্জনের ইশারায় জগপতিবাবু দেওয়ালে আঁটা আয়রন চেস থেকে একটা ফাইল বের করলেন। ফাইলের ভেতরে একটা কাগজের সাঁটা অজস্র কুচি এবং কুচিগুলোতে কিছু লেখা আছে। কর্নেল ঝুঁকে গেলেন। ইতিমধ্যে তার হাতে তার ওই আতস কাজটাও বেরিয়ে এসেছে। সুরঞ্জনবাবু বললেন, কুচিগুলো ওবেরয় গ্র্যান্ড হোটেলের ওদিকে নিচু জমিতে পড়েছিল। শিশিরে তো অধিকাংশই চুপসে গেছে, আর পড়ার উপায় নেই। আমি যেভাবে জোড়াতালি দিয়েছি তা অবশ্য ভুল হতেই পারে, তবে মোটামুটি এটুকু বোঝা যাচ্ছে যে কেউ একজন ম্যাডাম সাহেবকে এখানে আসতে বলেছিল। হাতে লেখাটা একেবারে হিজিবিজি, তাছাড়া ইংরেজি বানানো ভুল। জগপতিবাবু বললেন, ঠিক তাই, ভদ্রলোককে মার্ডার করার জন্যই মনে হয় ডেকেছিল, জুয়েল ফেরত দেওয়াটা একেবারে ছল। বুঝলাম যে এরা সম্ভবত কেসটা জানে। বললাম, কিন্তু ঘাড় মোটকে খুন সম্পর্কে আপনাদের কি ধারণা? ওটা তো ভূতের কীর্তি বলে রটেছে। তাছাড়া আগের রাতে নাকি প্রকাণ্ড একটা পাখি সমুদ্র থেকে উড়ে আসতে দেখেছে জেলেরা। তবে মর্গের রিপোর্টে বলছে
সত্যি কতকটা ঘাড় মোটকে, মানে ওই মুন্ডুটা মুচড়ে ঘুরিয়ে খুন করেছে। প্রকাণ্ড জোর আছে কিন্তু খুনির গায়ে। বললাম, তাহলে? এবার বাধা দিলেন কর্নেল। রুষ্টভাবে বললেন, প্লিজ জয়ন্ত, এখন কোনো প্রশ্ন নয়। চুপ করে গেলাম। একটু পরে কর্নেল ফাইলটা দিয়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা মিস্টার দাস, কাল সকালে মানে ওই ধরুন 8টা নাগাদ আমি সি বিচে অপেক্ষা করব। আপনি আমাকে দেখিয়ে দেবেন যে কোথায় ম্যাডাম সাহেবের বডিটা পড়েছিল। সুরঞ্জনবাবু বললেন, অবশ্যই অবশ্যই। আর আপনি বলেছিলেন যে গ্র্যান্ডে গত 3 দিনের আবাসিকদের লিস্ট দিতে। এই নিন। এতে আপনার বলা নামের অবশ্য কেউ নেই। 21 নম্বর ডাবল সুইটে 2 জন ভারতীয় আছেন। একজন অবাঙালি মুসলিম মাইনুদ্দিন আহমেদ, আর অন্যজন হচ্ছে গোয়ানিজ বন্ধু পিটার নাজারেত। দুজনেই চামড়া ব্যবসায়ী। নাজারেত অসুস্থ হয়ে পড়েছেন, একেবারে শয্যাশায়ী অবস্থা। আচ্ছা, আমাদের মুখে দাঁড়িয়ে আছে কি? আছে, ধর্মপ্রাণ মুসলিম তো, মাথায় টুপি, পরনে শেরওয়ানি চুস্ত। সুখরঞ্জন বাবু আমাদের বিদায় দিতে এলেন। গেটের কাছে এসে বললেন, আপনাদের সন্দেহভাজন লোক দুটো এখানকার কোনো হোটেলে তো ওঠেনি। তন্ন তন্ন করে একেবারে খোঁজা হয়েছে। তবে কারো বাংলো বা বাড়িতে খুঁজতে একটু সময় লাগবে। আবার এমনও হতে পারে যে তারা ম্যাডাম সাহেবকে খুন করেই চলে গেছে। আমাদের হালদার মশাইয়ের খবর নিয়েছেন? আজ দুপুরেই তো থানায় এসেছিলেন। আপনি আসছেন কিনা জানতেই এসেছিলেন। কিন্তু উনি তো ওই ওশান হাউসেই আছেন। আছেন, তবে দেখা হয়নি। ও সম্পর্কে আমার একটু দুর্ভাবনা আছে মিস্টার দাস। খুব অ্যাডভেঞ্চার প্রবণ মানুষ তো, কোনো বিপদে আবার না পড়েন। সুখরঞ্জন বাবু হাসতে হাসতে বললেন, কথাবার্তা হবে ভাবে সেটা বুঝেছি। আমাকে পরামর্শ দিয়ে গেছেন যে রিটায়ার করেই যেন কলকাতা চলে যায় এবং ওর ওই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে ঢুকি। সুখরঞ্জন বাবু চলে গেলেন। এবার কর্নেল অন্য রাস্তায় এগোলেন। এটা একটা পিচমোড়া সুন্দর রাস্তা, দুধারে ল্যাম্পপোস্ট। কর্নেল বললেন, ওই রাস্তাটা শর্টকাট ছিল। এই রাস্তায় ওশান হাউস অনেকটা দূর, কিন্তু উপায় নেই তো। এই শীতের রাতে আবার ভূতের ঢিল খেতে আমার আপত্তি আছে। আমি বললাম, ভূত টুত নয়, রাজেনবাবু নিশ্চয়ই সে দানকে লেলিয়ে দিয়েছিলেন। আমাদেরকে ছাই করেই দিতে পারেন একেবারে। আঁতকে উঠে বললাম, আচ্ছা তাহলে তো বড্ড বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে যে কর্নেল। সর্বনাশ। কর্নেল হাসলেন। তা অবশ্য হচ্ছে। চিন্তা করো তো, ম্যাডেন সাহেবের বাড়ির মাটির তলার ঘরে লুকানো ইস্পাতের ভল্ট গলিয়ে হিরে চুরি। তাছাড়া লেজার অস্ত্র দূর থেকে প্রয়োগ করা যায়। দানোটা তোমাকে কানমালার সুযোগই দেবে না। ভ্যাট, হেয়ালি করার ভয় দেখানো না আপনার একটা স্বভাব। হঠাৎ কর্নেল থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, স্বভাব কি বলছো জয়ন্ত? ওই দেখো, গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। কুইক, আমরাও লুকিয়ে পড়ি। রাস্তার দুধারে গাছ এবং ঝোপঝাড়, মাঝে মাঝে একটা করে বাংলো বাড়ি। কর্নেল আমাকে টেনে একটা ঝোপের আড়াল নিয়ে গেলেন। গুঁড়ি মেরে কিছুক্ষণ আমরা বসে রইলাম দুজনে। আমি কিন্তু কাউকেই দেখতে পাইনি। একসময় কর্নেল উঠে দাঁড়ালেন, তেমনি চাপা স্বরে বললেন, চলো। রাস্তায় গিয়ে বললাম, কোথায় লোক দেখলেন? কর্নেল বললেন, ওই দেখো, ওই যে চলে যাচ্ছে। আন্দাজ 30 মিটার দূরে রাস্তার বাঁকে একটা আবছা মূর্তি সদ্য মিলিয়ে যাচ্ছে। হন্তদন্ত হেঁটে বাঁকে পৌঁছে দেখি আবছা মূর্তিটা যেন হাঁটছে না, রাস্তার উপর একেবারে ভেসে ভেসে যাচ্ছে। সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলে কর্নেল বললেন, কপালে দুর্ভোগ আছে ডার্লিং, আবার বালিয়ার জঙ্গল ভাঙতে হবে।
একটা বালির টিলা ডিঙোতেও হবে। এসো। পা বাড়িয়ে বললাম, ও কি কর্নেল? সেই দানোটা বলেই তো মনে হলো। তুমি ঠিকই বলেছিলে, বড্ড বেশি ঝুঁকি নিয়েছিলাম। তবে ঝুঁকি নেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে। ম্যাডাম সাহেবকে মেরে রাজেন অধিকারী গোপালপুর অনসি ছেড়ে চলে যায়নি এটা তো জানা গেল, কিন্তু কেন যে যায়নি সেটাই রহস্য। এটা জানা গেলেই রহস্যের সমাধান হবে। এমনকি ইয়াসদারগিদের হিরেও সম্ভবত উদ্ধার করতে পারবো। বালিয়াড়ি জঙ্গল এবং একটা আস্ত বালির পাহাড় ডিঙিয়ে সমুদ্রের বিচে পৌঁছতে ঘন্টাখানেক লেগে গেল। তারপর ওশান হাউসে যখন পৌঁছলাম তখন আমার অবস্থা একেবারে শোচনীয়। পা নাড়তেই যন্ত্রণা কটকট করে উঠছে। হালদার মশাইয়ের সুয়েটে তেমনই তালা আটা, অর্থাৎ ফেরেননি। কোনো রকমে জুতো খুলে বিছানায় গড়িয়ে পড়লাম। ঘুম ভাঙল কর্নেলের ডাকে। অভ্যেস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। মুচকি হেসে বললেন, যেভাবে ঘুমোচ্ছিলে না, দানোটা এসে তোমার ঘাড় মটকাবার চমৎকার সুযোগ পেত। বললাম, আর আপনি যেভাবে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন আপনারও ঘাড় মটকানোর সুযোগ ছিল। দেখা যাচ্ছে যে সে সব সুযোগের সৎ ব্যবহার করছে না। কিন্তু গত রাতে সে গাছের আড়ালে ওত পেতে দাঁড়িয়ে তো ছিল। কর্নেল প্রজাপতি ধরা জালটা ঝেড়ে মুছে গুটিয়ে রাখছিলেন। বললেন, আমাদের জন্য উৎপাতে যায়নি, জায়গাটা দেখে এলাম। ওড়িশার এক প্রাক্তন মন্ত্রীর বাংলো বাড়ির কাছে সে দাঁড়িয়েছিল। ওই বাড়িতে এমনই কেউ আছে যার ঘাড় মটকাতে গিয়ে থাকবে। কোনো কারণে সে সুযোগ পায়নি, তাই তাকে রাজেন অধিকারী সরিয়ে নিয়েছে, কিংবা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ওই ওই রিমোট কন্ট্রোলের সাহায্যেই। সায় দিয়ে বললাম, ঠিকই বলেছেন, দানোটা যেন গুলতির বেগে ভেসে যাচ্ছিল। বাথরুম সেরে এসে দেখি মারিয়াম্মা ব্রেকফাস্ট এনেছে। খেতে বসে কর্নেল বললেন, বাংলো বাড়ির দরজায় তালা, পরে খোঁজ নিতে হবে যে ওখানে কে আছে। প্রাক্তন মন্ত্রী ভদ্রলোক কদাচিৎ এখানে আসেন শুনলাম। এলে ওর লোকজনও সঙ্গেই থাকে, কেউই নেই। সম্ভবত ওর কোনো পরিচিত লোক এসে থাকবে। তবে সে যেই হোক, তাকে কিন্তু সাবধান করে দেওয়াটা উচিত। হালদার মশাইয়ের কথা এতক্ষণে মনে পড়ে গেল। বললাম, হালদার মশাইয়ের সঙ্গে আপনার দেখা হয়েছে? কর্নেল গম্ভীর হয়ে মাথা নাড়লেন। তখনই উঠে গিয়ে দেখে এলাম ওর স্যুটের দরজায় সেরকমই তালা আটা। অজ্ঞাত ত্রাসে বুকটা একেবারে ধড়াস করে উঠল। কিছুক্ষণ পরে সিআইডি ইন্সপেক্টর সুরঞ্জনবাবু এসে গেলেন। আমরা সামনের বালিয়াড়ি পেরিয়ে গেলাম। বিচে তত কিছু ভিড় নেই। বিচ ধরে প্রায় 8 কিমিটা হাঁটার পর লাইট হাউস ছাড়িয়ে গিয়ে বালির একটা টিলার কাছে পৌঁছলাম। সুরঞ্জনবাবু দেখিয়ে দিলেন কোথায় ম্যাডাম সাহেবের মৃতদেহটা পড়েছিল। কর্নেল বাইনোকুলারে বালির বিশাল টিলাগুলো দেখছিলেন। হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। তারপর টিলা বেয়ে উঠতে শুরু করলেন। আমরা ওকে অনুসরণ করলাম। টিলার মাথায় উঠে কর্নেল বললেন, ম্যাডাম সাহেবের জুতোর ছাপ কিনা জানি না, তবে ছাপগুলো লক্ষ্য করুন মিস্টার দাস। পশ্চিম দিকের ঢাল থেকে কিন্তু ছাপগুলো উঠে এসেছে। ওই দেখুন, স্বাভাবিক চড়াইয়ে ওঠার ছাপ। ওদিকে বালিটা জমাট, আর এই টিলার মাথায় আসার পর বিচের দিকে নেমে যাওয়া ছাপগুলো দেখুন। বিচের দিকটা ঢালু, বালিটা নরম, ক্রমশ স্টেপিংয়ের দূরত্ব বেড়েছে, ছাপটাও গভীর হয়েছে। বাঁ দিকে কোনাকুনি নেমে গেছে ছাপগুলো। স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভদ্রলোক দৌড়ে নেমেছিলেন, কিন্তু বাঁ দিকে কোনাকুনি কেন? চূড়ো এসে নিচে বাঁ দিকে কি কাউকে দেখতে পেয়ে পালিয়ে যাচ্ছিলেন? কর্নেল বাইনোকুলারের ডান দিকটা দেখে এগিয়ে গেলেন। বললেন, এই যে এখানে কেউ দাঁড়িয়ে ছিল নিশ্চয়ই। মাই গুডনেস!
সে এক লাফে প্রায় 30 ফুট নিচে পড়েছে। ওই দেখুন, গভীর দুটো ছাপ। কর্নেল নেমে গেলেন হন্তদন্ত হয়ে। আবার খুঁটিয়ে দেখে বললেন, ডেড বডির দূরত্ব এখান থেকে আরো 30 ফুট। জোয়ারের জল তো ওখান পর্যন্ত আসে না। তার মানে সে দ্বিতীয় লাফেই ম্যাডাম সাহেবকে ধরে ফেলেছে। স্বাভাবিক লং জাম্প। সুরঞ্জনবাবু ফ্যাঁসে গলায় বলে উঠলেন, এ তো অসম্ভব, একেবারেই অসম্ভব। রাজেন অধিকারীর দানোটার কথা বলার জন্য উসকুস করছিলাম, কিন্তু কর্নেলের হাব ভাব আঁচ করেছি। পুলিশকে আবার তিনি তার হাতের তাসটা দেখাতে চান না। অবশ্য এটা তার বরাবরের স্বভাব। সুরঞ্জনবাবু বললেন, আচ্ছা কর্নেল, আপনার এই থিওরিটা কিন্তু মানতে পারছি না। যে 30 ফুট লং জাম্প দিতে পারে সে তো অলিম্পিকের মেডেল জেতা খেলোয়াড় বাবা। আপনি কি বলতে চাইছেন যে উনি কোনো খেলোয়াড়? কর্নেল বাইনোকুলারে দূরে বিছের মাথায় দাঁড়িয়ে থাকা মানুষজন দেখছিলেন। বাইনোকুলার নামিয়ে বললেন, চলুন ফেরা যাক। তারপর হাঁটতে হাঁটতে ফের বললেন, খেলোয়াড় বই কি মিস্টার দাস? আমরা এক সাংঘাতিক খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বী। সুখরঞ্জনবাবু গম্ভীর হয়ে গেলেন। একটু পরে ঘড়ি দেখে বললেন, আমাকে এখনই আবার একটা জায়গায় যেতে হবে, পরে আপনার সঙ্গে যোগাযোগ করবো খন। উনি চলে যাওয়ার পরপর আমরা বীজ ধরেই হাঁটছিলাম। ডাইনে সমুদ্রে এখানে ওখানে কালো কালো ছোট বড় পাথর দেখা যাচ্ছে। ঢেউ একেবারে নাকানি চোমানি খাচ্ছে সেগুলো। মুহুর্মুহু ব্রেকারের গর্জনে কানে তালা ধরে যাচ্ছে। চাপ চাপ ফেনা গড়িয়ে পড়ছে। বিচের মাথার পাথরে তৈরি ঘরবাড়ির ধ্বংসস্তূপ। প্রকাণ্ড সব পাথরের চাঙড় বিচে এসে পড়েছে। একটা ভাঙা ঘরে জানালায় কাউকে উঁকি মারতে দেখলাম। গোলগাল মুখ, মুখে কেমন একটা হাসি। হঠাৎ মুখটা চেনা চেনা মনে হলো। তখনই মনে পড়ে গেল, রাজেনবাবুর বাড়ির দোতলার জানালায় আমি এই মুখটাই দেখেছিলাম। দ্রুত বললাম, কর্নেল, কর্নেল, ওই দেখুন, সেই বসন্তবাবু, ওই রাজেনবাবুর দাদা। দেখেছি। ওর সঙ্গে আলাপ করতে চাও কি? ওর কাছে তো জানা দরকার যে উনি এখানে কেন এসেছেন। চলে যাও তাহলে। আপনিও চলুন। ডার্লিং, আমি আবার পাগলকে বড্ড ভয় করি, সে তো তুমি জানোই। তুমি ইচ্ছে করলে ওর সঙ্গে আলাপ করতেই পারো। যাও, চলে যাও। তীব্র কৌতূহলের চাপে পড়েই পাথরের চাঙড় বেয়ে উঠতে শুরু করলাম। ওপরে উঠে সেই ভাঙা পাথরের ঘরটার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলাম। কিন্তু জানালায় দেখা সেই মুখটা আর নেই। ভেতরে উঁকি মেরে কাউকে দেখতেও পেলাম না। ঘরগুলো অত্যন্ত বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। একটা ফাঁকা জায়গা দিয়ে এগিয়ে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে আর বসন্তবাবুর পাত্তা পেলাম না। সবখানে শুধু বালির স্তূপ। পোড়ো পোড়ো ঘরগুলোর মেঝেও বালিতে ভর্তি। দেওয়ালের ফাঁক দিয়ে ওধারে পিচ রাস্তা দেখা যাচ্ছিল। রাস্তায় গিয়ে এক পলকের জন্য দেখলাম বসন্তবাবু ওপাশের একটা পোড়ো জমির পাশে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেলেন। পাগলের পেছনে দৌড়নোর আর কোনো মানেই হয় না। বিচে ফিরে গিয়ে কর্নেলকেও দেখতে পেলাম না। অদ্ভুত মানুষ তো। খানিকটা হেঁটে জেলেদের ভেলা নৌকোর কাছে পৌঁছলাম। উঠে গিয়ে ওশান হাউস চোখে পড়ল। সেখানে গিয়ে দেখি নিচের বারান্দায় বসে স্মিথ সাহেব হোমিওপ্যাথির ওষুধ বিলোচ্ছেন। এক দঙ্গল গরিব গুরব চেহারার রুগী সব দাঁড়িয়ে আছে। আমাকে দেখে স্মিথ সাহেব সম্ভাষণ করলেন, গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং মিস্টার স্মিথ। কর্নেল সাহেব কি ফিরেছেন? ফিরলে তো দেখতেই পেতাম। আর মিস্টার হালদার? স্মিথ উদ্বিগ্ন মুখে বললেন, না, আমি অত্যন্ত চিন্তিত মিস্টার চৌধুরী, পুলিশকেও খবর দিয়েছি। আমার ঘরের চাবি কর্নেলের কাছে। ডুপ্লিকেট চাবি নিশ্চয় স্মিথ সাহেবের কাছে আছে, কিন্তু ঘরে বসে থাকার তো আর কোনো মানে হয় না। তাই আবার বিচেই ফিরে গেলাম।
সমুদ্রের দিকে তাকিয়ে থেকেই চমৎকার সময় কাটানো যায়। এদিকটা একেবারে খাঁ খাঁ জনহীন। জেলে বস্তির ছোট্ট ছেলে মেয়ের দঙ্গল খানিকটা দূরে সমুদ্রে নেমেছে। ওটাই ওদের খেলা। কেউ কেউ জলের ভেতর উঁচিয়ে থাকা পাথরে উঠেছে। ওদের ওসবে ভয় টয় করছে না? নিশ্চয়ই করছে না। সমুদ্র তো ওদের আপনজন। সমুদ্র ওদের লড়াই করে বেঁচে থাকতে শেখায়। ওরা যেন সমুদ্রের পাঠশালার পড়ুয়া। কতক্ষণ পরে আনমনে ডান দিকে মুঘল আমলের ভাঙা কুঠি বাড়িগুলোর দিকে তাকাতেই চোখে পড়ল একটা মাথা উঁকি মেরে এগোচ্ছে। স্তূপের আড়াল দিয়ে কেউ গুঁড়ি মেরে কোথাও চলেছে। একটু পরে আর তাকে দেখা গেল না। মরিয়া হয়ে উঠে দাঁড়ালাম। বসন্তবাবু নন্ত। বালি ও ধ্বংসস্তূপ এবং ভাঙা ঘরের ফোকর গলিয়ে সাবধানে গুঁড়ি মেরে এগোচ্ছিলাম। হঠাৎ একটা ঘরের বালিতে পড়ে থাকা একটা কাগজের চিরকুট দেখতে পেলাম। চিরকুটটা আসলে পড়েনি, এক টুকরো পাথর চাপা দেওয়া আছে কোনায়। চিরকুটটা তুলে দেখি আঁকা বাঁকা ইংরেজি হরফে যা লেখা আছে তার মানে দাঁড়ায়, আজ রাত 10টায় এখানে আসো, দেখা হবে। হালদার মশাইয়ের ভাষায় একেবারে প্রচুর রহস্য। ঝটফট ভেবে নিয়ে চিঠিটা সেই অবস্থাতেই রেখে দিলাম। তারপর তেমনই গুঁড়ি মেরে এগিয়ে খানিকটা তফাতে একটা ভাঙা দেওয়ালের আড়ালে বসে রইলাম। এখান থেকে ওই ঘর এবং নিচের বীজ মোটামুটি চোখে পড়ে। এমন ভঙ্গিতে বসেছিলাম যে কেউ দেখলে ভাববে নিছক সমুদ্র দর্শন করছি। প্রায় ঘন্টা খানেক পরে বিচের দিক থেকে একটা লোককে উঠে আসতে দেখলাম। প্রথমে তাকে দেখে সাহেবই ভেবেছিলাম, পরে দেখি খাঁটি সাহেব নয়, তবে কত একটা সাহেব সাহেব গড়। লম্বা নাকটা একেবারে দেখার মতো, পরনে জিন্স জ্যাকেট, মাথায় রোদ বাঁচানো টুপি। বয়স আন্দাজ 30-32 মনে হলো। লোকটা সেই ঘরের কাছে এসে চাপা গলায় কাকে একটা ডাকলো, হ্যালো হ্যালো। বার কতক ডাকার পর এদিক ওদিক তাকিয়ে সে ঘরের ভেতর উঁকি দিল। তারপর ফোকর দিয়ে ঢুকে পড়ল। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে সেই ঘরের ফোকরের সামনে দাঁড়ালাম। লোকটা চমকে উঠল, সামলে নিয়ে ইংরেজিতে বলল, এই পাথরের বাড়িগুলো আসলে অদ্ভুত। কে তৈরি করেছিল জানেন কি? চার্জ করার ভঙ্গিতে বললাম, কে আপনি? ট্যুরিস্ট আশা করি। আপনিও ট্যুরিস্ট? তার কথায় কান না করে বললাম, ওখানে একটা চিঠি ছিল, চিঠিটা নিতেই কি আপনি এসেছেন? চিঠি? কি বলছেনটা কি আপনি? ঠিকই বলছি, চিঠিটা আমি দেখেছি, আর আপনি সেটা নিয়েওছে। এবার বলুন তো, কে আপনি? পেছন থেকে সেই কর্নেলের কথা ভেসে এলো, সাবধান ডার্লিং, সেই দানোটার কথা আবার ভুলে যেও না। শোনা মাত্রই ভেবা চাকা খেয়ে এক লাফে লোকটার কান ধরতে গেলাম। লোকটাও এক লাফে সরে গেল। কর্নেল এসে অট্টহাসি হেসে বললেন, সেম সাইড হয়ে যাচ্ছে তো জয়ন্ত। আচ্ছা, আলাপ করিয়ে দিই। ইনি হলেন ম্যাডাম সাহেবের জামাই মিস্টার কুসরো, আর মিস্টার কুসরো আমার স্নেহভাজন বন্ধু সাংবাদিক জয়ন্ত চৌধুরী। মাঝে মাঝে ওই একটু অত্যুৎসাহী হয়ে পড়ে, আসলে এটা ওর ভয় পাওয়ারই প্রতিক্রিয়া। কুসরো হেসে ফেললেন, সত্যি বলতে কি আমিও ভয় পেয়েছিলাম। যাই হোক, সেই ভদ্রলোক আমার জন্য চিঠি রেখে গেছেন, এই দেখুন। কর্নেল চিঠিটা নিয়ে চোখ বুলিয়ে বললেন, এটা আপাতত আমার কাছেই থাক। রাত 9টা নাগাদ আমার সঙ্গে ওশান হাউসে দেখা করবেন, তারপর সব ব্যবস্থা হবে। আপনি বরং ওই নিচের দিকে না গিয়ে সদর রাস্তা ধরে বাংলোয় যান, আর সাবধানে যাবেন। কুসরো তখনই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে চলে গেলেন। বললাম, শ্বশুর তো চিঠির ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন, এবার কি ওই জামাইকেও চিঠির ফাঁদে ফেলা হচ্ছে? ব্যাপারটা এই তো। কর্নেল সে কথার জবাব দিলেনই না। বললেন,
তখন বসন্তবাবুকে কোথায় হারিয়ে ফেললে? ওই তো রাস্তার ওধারে। তো মিস্টার খুচরো কি ওই শ্বশুরের ডেড বডি নিতে এসেছেন? হ্যাঁ, ওর বাবার বন্ধু এক প্রাক্তন মন্ত্রীমশাই, তার সাহায্যে আর্মির হেলিকপ্টারে ম্যাডাম সাহেবের বডি সকালেই কলকাতা পাঠানো হয়েছে। খুচরো অবশ্য যাননি, মানে কলকাতায় উনি যখন আমাকে ফোন করেন তখন আমি ওকে একটা দিন থেকে যেতেই বলেছিলাম। তবে জানতাম না যে খুচরো মন্ত্রীমশাইয়ের বাংলায় উঠেছেন। উঠে অবশ্য ভালোই করেছেন, কারণ আমাদের প্রিয় বিজ্ঞানী চন্দ্রকান্ত চৌধুরীর সান্নিধ্যে থাকলে উনি আবার নিরাপদেই থাকবেন। ওই বাংলোতে চন্দ্রকান্তবাবু উঠেছেন নাকি? হ্যাঁ, চলো, চন্দ্রকান্তবাবুকে ওশান হাউসে বসিয়ে রেখে এসেছি। বুঝলাম যে আমি যখন বসন্তবাবুর পেছনে ছুটছিলাম তখন কর্নেল আমাকে ফেলে সেই বাংলোয় চলে গিয়েছিলেন, তাই ওকে আর দেখতে পাইনি। কিন্তু হঠাৎ ওভাবে চলে না গিয়ে আমার জন্য তো অপেক্ষাও করতে পারতেন। কেন করেননি? এমন কি ঘটেছিল যে প্রাক্তন মশাইয়ের বাংলোর দিকে ছুটে গিয়েছিলেন উনি? যেতে যেতে আমি কথাটা তুললাম। কর্নেল বললেন, আসলে বাইনোকুলারে দেখেছিলাম যে বিজ্ঞানী ভদ্রলোক ওর ডিটেক্টর যন্ত্র নিয়ে ব্যাক ওয়াটারের ওদিকে ঘুরঘুর করছেন, কাজেই ওর কাছে না গিয়ে পারলাম না। আর হ্যাঁ, গত রাতে কিন্তু দানোটা বাংলোয় ঢুকতে পারেনি, বিজ্ঞানীরই কারবার। মারাত্মক কি একটা অদৃশ্য রশ্মি দিয়ে নাকি বাংলোটা ঘিরে রেখেছিলেন। কিন্তু হালদার মশাইয়ের কি হলো? সেটা জানি না। ওশান হাউসের দোতলায় আমরা স্যুটে ঢুকে দেখি বিজ্ঞানী প্রভুর ইজি চেয়ারে হেলান দিয়ে পা ছড়িয়ে ঘুমোচ্ছেন, কারণ ওর নাক ডাকছে। আমি যেই চন্দ্রকান্তবাবু বলে ডেকেছি অমনি তড়াক করে সোজা হলেন এবং বললেন, হিরে আছে, শিওর শিওর হিরে আছে। হাসতে হাসতে বললাম, হিরের স্বপ্ন দেখছিলেন বুঝি? চন্দ্রকান্ত চোখ কচলে বললেন, সরি, আসলে সারা রাত ঘুমোইনি তো, একটু ঘুমোনোটা দরকার। বলে আমার দিকে তাকালেন। হ্যালো জয়ন্তবাবু, আসুন আসুন, আপনার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। কেন বলুন তো? আসলে হিরেটা উদ্ধার হয়ে গেলে আপনাকে একটা রোমহর্ষক স্টোরি দেব। দৈনিক সত্যসেবক পত্রিকায় বেরোলে একেবারে হইচই পড়ে যাবে। আমার মাথাটা তো একেবারে গুলিয়ে গেছে মশাই। ভাবা যায় হিরেতে নাকি এক ধরনের রশ্মি আছে যা প্রাণীর দেহকোষের পরিবর্তন ঘটাতে পারে। হিরে ঠিক যেভাবে কাঁচ কাটতে পারে সেইভাবেই হিরের সেই বিস্ময়কর রশ্মি প্রবাহ ডিএনএ অণুতে কেটে কুটে। চন্দ্রকান্ত হঠাৎ কথা থামিয়ে ফিক করে হাসলেন। কর্নেল আতশ কাঁচ দিয়ে চিঠিটা দেখতে ব্যস্ত। আমাদের কথার দিকে ওর কান নেই। বললাম, আচ্ছা চন্দ্রকান্তবাবু, আপনি বললেন যে হিরে আছে, তা কোথায় আছে সেটা? এই তো এখানেই। এখানেই মানে গোপালপুর অনসিতে? শিওর, ওই ব্যাকওয়াটারের কাছাকাছি কোথাও একটা লুকোনো আছে। আমি ডিটেক্টরে সাড়া পেয়েছি, কিন্তু ঠিক জায়গাটা খুঁজে বের করতে পারছি না। এটাই যা সমস্যা। আমি কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম। একটু পরে বললাম, কিন্তু হিরেটা এখানে এলো কি করে? আর আনলোই বা কি? আর কেনই বা আনলো? চন্দ্রকান্তবাবু চিবুকে দাড়ি খুঁড়তে খুঁড়তে বললেন, তা জানি না মশাই, কর্নেল ও সব রহস্য জানেন বলেই আমার ধারণা। কর্নেল চিঠিটা পকেটস্থ করে বললেন, চন্দ্রকান্তবাবু, মিস্টার খুচরো বাংলায় ফিরে গেছেন। লাঞ্চের সময় তো হয়ে এলো, উনি আপনার জন্য অপেক্ষা করবেন। বিজ্ঞানী তখনই উঠে দাঁড়ালেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, চলি চলি, আমারও একটা লম্বা ঘুম দরকার। উনি চলে গেলে বললাম, প্রাক্তন মন্ত্রী ভদ্রলোক কি চন্দ্রকান্তবাবুরও পরিচিত? পরিচিত না হলে
চন্দ্রকান্তবাবু আর ওখানে উঠবেন কেন? বাংলোটা বেশ বড়, অনেকগুলো ঘর, কাজেই প্রাক্তন মন্ত্রীমশাইয়ের পক্ষে তার একাধিক প্রিয়জনকে ঠাঁই দেওয়ার কোনো অসুবিধেই নেই। কেয়ারটেকার গোমস তার প্রিয়জনদের সেবার জন্য বহাল রয়েছে। বলে কর্নেল উঠলেন। আমি বলি বরং সমুদ্রে স্নান করে এসো, স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। আঁতকে উঠে বললাম, মাথা খারাপ নাকি? এখানকার সমুদ্র মানুষ খেকো, সব সময় হাউ হাউ করে চেঁচাচ্ছে। জলের ভেতর পাথরগুলো যেন সমুদ্রের দাঁত, বুঝলেন? পেলেই একেবারে পাথরের দাঁতে চিবিয়ে গিলে ফেলবে। তাহলে সুইচ টিপে মারিয়াম্মাকে ডাকো, জল গরম করে দেবে। আমি তো আবার সপ্তাহে একদিন স্নান করি, আজ আমার স্নানের দিন নয়। দুপুরের খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া আমার অভ্যেস। পুরনো বাংলায় একে বলে ভাত ঘুম। কিন্তু কর্নেল বাদ সাধলেন, বললেন, না না না, এখনই মিলিটারি জিপ আসবে, তৈরি থাকো। মনে পড়ে গেল যে এখানে সেনাবাহিনীর একটা ঘাঁটি আছে। ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল নীলাদ্রি সরকার এখানে এসেছেন একটা রহস্যের সমাধানে। কিন্তু এসেই যে কখন সেনাবাহিনীর কোনো স্নেহভাজন কর্তা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন সেটা তো দেখাই যাচ্ছে। কিছুক্ষণ পরে মিলিটারি জিপে আমরা যেখানে পৌঁছলাম সেটা উঁচুতলার অফিসারদের কোয়ার্টার এলাকা। বাংলো বাড়ি এবং সুদৃশ্য লন আর ফুল বাগিচা। একটা বাংলোর লনে ঘাসের ওপর চেয়ার টেবিল পেতে একজন শিখ সামরিক অফিসার পাইপ টানছিলেন। কর্নেলকে দেখেই এগিয়ে এসে সম্ভাষণ করলেন। কর্নেল পরিচয় করিয়ে দিলেন, ইনিও আর এক কর্নেল, কর্নেল পরমজিৎ সিং। পরমজিৎ বললেন, পুরনো কেন্টিং রেকর্ডে আপনার দেওয়া নামটা পাওয়া গেছে। হ্যাঁ, ওই ভদ্রলোক সোলজার্স ক্যান্টিনে ফুড সাপ্লায়ার ছিলেন। কর্নেল বললেন, ওশান হাউসের মিস্টার মিথের কাছে কথায় কথায় জানতে পারি যে এই নামের ভদ্রলোক একসময় এখানে ছিলেন, ফুড কন্ট্রাক্টরি করতেন নাকি। ধন্যবাদ কর্নেল সিং, অসংখ্য ধন্যবাদ। বেয়ারা কফি রেখে গেল। কফি খেতে খেতে পরমজিৎ একটু হেসে বললেন, কিন্তু এবার যে রহস্যটা জানতে ইচ্ছা করছে কর্নেল সরকার, বুঝতে পেরেছি যে আপনার এবারকার গোপালপুর অংশীতে আসার উদ্দেশ্য সেই বিরল প্রজাতির জগন্নাথ প্রজাপতি ধরা নয়, আমাদের একজন প্রাক্তন ফুড সাপ্লায়ারকে ধরা। কিন্তু রেকর্ডে তো ওর বিরুদ্ধে সেরকম কিছু নেই। অসুস্থতার জন্য ওই কারবার গুটিয়ে কলকাতায় ফিরে যান। উনি কি সেই জুয়েলার ম্যাডাম সাহেবের মার্ডার কেসে জড়িয়ে পড়েছেন? কর্নেল জোরে জোরে মাথা নাড়লেন। না না, উনি অত্যন্ত সদাশয় পরোপকারী মানুষ। তাহলে ব্যাপারটা একটু খুলে বলুন তো শুনি। যথাসময়ে জানাবো। এরপর দুজনে সামরিক বিষয়ে কথা বলতে শুরু করলেন। আলাপ এবং কফি খাওয়া শেষ হলে পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলি কর্নেল সিং, পরে আবার নিশ্চয়ই দেখা হবে, এখন একটু তাড়া আছে। কর্নেলের নির্দেশে এবার মিলিটারি জিপ আমাদের লাইট হাউসের কাছাকাছি পৌঁছে দিয়ে চলে গেল। আমরা বস্তি এলাকার ভেতর দিয়ে একটা নিচু জায়গায় নেমে গেলাম। বললাম, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বালির টিলাগুলো দেখে নিয়ে বললেন, চলো তো। যেতে যেতে বললাম, এই ফুড সাপ্লায়ার ভদ্রলোকটিকে? বসন্ত অধিকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসন্তবাবুকে ঠিক বদ্ধ পাগল বলা চলে না, তবে মাথায় একটু গণ্ডগোল ঘটেছে সেটা ঠিকই। এই গোপালপুর অংশের প্রত্যেকটি ইঞ্চি ওর একেবারে নখদর্পণে ডার্লিং। কাল রাত্রিরে উনি ভূত হয়ে আমাদের ঢিল ছুঁড়ছিলেন। আমুদে চরিত্রের মানুষ তো, মজা করার সুযোগ পেলে আবার ছাড়তে চান না। বালির টিলার কাছে পৌঁছে বললাম, কিন্তু আমরা যাচ্ছিটা কোন চুলোয়? আরে ধৈর্য ধরো জয়ন্ত, বলে কর্নেল টিলায় উঠতে থাকলেন।
ক্রমশ সমুদ্রের গর্জন স্পষ্ট হয়ে উঠছিল। কিছুক্ষণ পরেই সমুদ্র চোখে পড়ল। চূড়োয় ওঠার পর বাইনোকুলারের বাঁ দিকে কিছু দেখে কর্নেল বললেন, ওই যে দেখছো একটা হোটেল, তুমি এখানে বসে একটু লক্ষ্য রাখো তো। যদি দেখো যে শেরওয়ানি চুজ টুপি পরা কোনো মুসলিম ভদ্রলোক এবং তার সঙ্গী বিচে নামছেন, তুমি গিয়ে ওদের সঙ্গে ভাব জমাবে। যেভাবে হোক কথায় কথায় ওদের আটকে রাখবে। আমি সেই সুযোগে হোটেলে ঢুকে সুইটে হানা দেব। কর্নেল হন হন করে সোজা এগিয়ে গেলেন, তারপর অদৃশ্যও হয়ে গেলেন। হতবুদ্ধি হয়ে বসে রইলাম। এদিকে শীতের বেলা পড়ে আসছিল। বসে আছি তো আছি, কতক্ষণ পরে দেখি সেই মুসলিম ভদ্রলোক এবং তার সঙ্গী কখন ঠিক আমার নিচে বিচের ওপর চলে এসেছে। দুজনে বীজ ধরে দক্ষিণে এগোচ্ছেন, তবে হাঁটার গতি বেশ দ্রুত। গত রাতে থানায় ওদের কথা শুনেছি বটে। নাম দুটি মনে পড়ল, মঈনুদ্দিন আহমেদ এবং পিটার ন্যাজারেথ। দুজনেই নাকি চামড়া ব্যবসায়ী। কিন্তু কর্নেলের দৃষ্টি ওদের ওপর পড়ল কেন? একটু ইতস্তত করে বিচে নেমে গেলাম। ওরা ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছেন। ওদিকটা একেবারে নির্জন, খাঁ খাঁ। বাদিকে সমুদ্র সমানে গজরাচ্ছে। হন্তদন্ত হয়ে এগিয়ে হ্যালো বলে সম্ভাষণ করলাম, কিন্তু সমুদ্রের গর্জনে কথাটা হারিয়েই গেল। দুটো বালির টিলার মধ্যিখানে খাড়ির মতো একটা সংকীর্ণ জায়গা দেখা যাচ্ছিল। সমুদ্রের জল সেখানে গিয়ে আছড়ে পড়ছে। জলটা পিছিয়ে সমুদ্র সরে গেলে ওরা দুজনে খাড়িটা পেরিয়ে ডাইনে অদৃশ্য হলেন। ব্যাপারটা অনেকটা সন্দেহজনক। আবার সমুদ্রের জল এসে খাড়িতে ঢুকল। তারপর জলটা পিছিয়ে যেতেই খাড়ি পেরিয়ে গেলাম। ডাইনে ঘুরে দেখি বালিয়াড়িতে একটা পাথরের ঘর অর্ধেকটা ডুবে আছে। ফাটল ধরা একেবারে পোড়ো ঘর, ছাদও ধসে পড়েছে। এও নিশ্চয়ই মুঘল আমলেরই কোনো বাড়ি। মঈনুদ্দিন এবং ন্যাজারেথ সেখানে ঢুকে এলেন। সাবধানে এগিয়ে গিয়ে সেই ঘরের কাছে গেলাম। গুঁড়ি মেরে বসে রইলাম সেখানে। হঠাৎ একটা আর্তনাদ ভেসে এলো। তারপর কেউ চিৎকার করে খ্যানখ্যানে গলায় বলল, শাট আপ! গুঁড়ি মেরে পাথরের চাঙড়ের আড়ালে গিয়ে উঁকি দিলাম। যা দেখলাম তা সাংঘাতিক ব্যাপার। দিন শেষের আবছা আলোয় ঘরের মেঝেতে বালিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে একটা লোককে। তার হাত দুটো পিঠের দিকে বাঁধা, এবং লোকটা আর কেউ নয়, আমাদের হালদার মশাই। ন্যাজারেথ তার পিঠের কাছে দাঁড়িয়ে চুল খামচে ধরে আছে, আর মঈনুদ্দিন সামনে দাঁড়িয়ে আঙুল তুলে শাসাচ্ছে, স্পিক দ্য ট্রুথ, কাম অন! আর সহ্য করতে পারলাম না, এক লাফে ঘরের ভেতর ঢুকে পড়লাম। তারপর ঝাঁপ দিলাম মঈনুদ্দিনের ওপর। তার টুপিটা খসে পড়ল। সে হুঙ্কার দিয়ে কিছু একটা বলল। ন্যাজারেথ অমনি বালিতে গর্ত খুঁড়তে শুরু করলো। ততক্ষণে মঈনুদ্দিনের সঙ্গে আমার ধস্তাধস্তি বেঁধে গেছে। তার দাড়ি খামচে ধরেছিলাম, অমনি দাড়িটা উপড়ে এলো, আর তখনই আমি তাকে চিনতে পারলাম। কি আশ্চর্য, এ তো সেই রাজেন অধিকারী। চেনা মাত্র তাকে ছেড়ে ন্যাজারেথের কান ধরতে লাফ দিলাম। ন্যাজারেথ যে সেই দানো অর্থাৎ কৃত্রিম মানুষ, এও মুহূর্তেই বুঝে গেছি, কিন্তু তার আর কান মলে দেওয়ার সুযোগ পেলাম না। সে আমাকে ঠেলে বালির ওপর ফেলে দিল। রাজেন অধিকারীও আমার বুকের ওপর এসে বসলো, মুখে তার নিষ্ঠুর হাসি। আমি তার দিকে হাত ওঠানোর আর সুযোগই পেলাম না। আমার দুই বাহুতে সে দুই পা চাপিয়ে দিল। তারপর পকেট থেকে কি একটা খুদে কালো বোতামের মতো জিনিস আমার কপালে সেঁটে দিল। মনে হলো অতল শূন্যে তলিয়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা বিকট দুঃস্বপ্ন দেখছি। চাঁদের আলোয় জায়গাটা মোটামুটি স্পষ্ট। আমার নিম্নাঙ্গ একেবারে অসাড়, ঠান্ডায় জমে গেছে। তারপর বুঝলাম যে আমার কোমর পর্যন্ত বালিতে পোঁতা এবং হাত দুটো পেছনে বাঁধা আছে।
যন্ত্রণাটা টের পেলাম। তখনই সব কথা একে একে মনে পড়ে গেল। ডাকলাম, হালদার মশাই, ও হালদার মশাই। কোনার দিকে ছায়া, সেখান থেকে হালদার মশাইয়ের করুণ সাড়া এলো। আসি আসি, একটা কিছু তো করা দরকার হালদার মশাই। হালদার মশাই রুগীর গলায় অতি কষ্টে বললেন, 24 ঘন্টা পুতা আসি তো জয়ন্তবাবু, ভাই একটু শক্তি নাই। আপনাকে কোথায় ধরেছিল? সি বিচে, কাল রাত্রিরে অগ ফলো কইরা কইরা বিপদ বাধাইছি। এই সময়ে ধূপ ধূপ শব্দ কানে এলো। হালদার মশাই চাপা গলায় বলল, চুপ কইরা থাকেন, চোখও খুলবেন না যেন। চোখ বোঝার আগেই দেখে নিলাম দুটো লোক আসছে। একজনের কাঁধে মরার মতো কেউ ঝুলছে। তারা ঘরে ঢুকলে চিনতে পারলাম রাজেন অধিকারী এবং তার দানো, আর দানোর কাঁধে আর একজন মরার মতো লোক। রাজেন অধিকারী হুঙ্কার দিল তখনকার মতো, অমনি দানোটা মরা নামিয়ে বালিতে গর্ত খুঁড়তে থাকলো। গর্তটা সে হাত দিয়েই খুঁড়েছিল। বুঝলাম রাজেন অধিকারীর হুঙ্কার সম্ভবত বিজ্ঞানী চন্দ্রকান্তের ভাষায় সোনিম, বিশেষ ধ্বনিতরঙ্গের সাহায্যে হুকুম জারি। দানোটা যাকে আমাদের মতো কোমর পর্যন্ত পুঁতে হাত দুটো পেছনে বাঁধল, সে যে মরা নয় তা একটু পরেই বুঝলাম। রাজেন অধিকারী তাকে লক্ষ্য করে বলল, হিরি কোথায় লুকিয়ে রেখেছ, না বলা পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। সে হঠাৎ হিহি করে হেসে উঠল। আমি একেবারে ঘুচিয়ে দেব। বলো হিরে কোথায়? বলবো না। না বললে না, দাদা বলে আর খাতির করবো না। আমি তো সত্যিকার দাদা নাকি? বেশি জাগ দেখাস নে রাজু, সব ফাঁস করে দেব। যখন বাপ মা মরে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছিলি, তোকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছিলাম। তুই তো একটা নিমুখ হারাম রে। চুপ! বুকে হুকুম দিলেই না, এখনই তোমার মুন্ডুটা একেবারে মুচড়ে দেবে। তাই দে না, মলে তো বেঁচেই যাই। ওরে হতভাগা, তোর বাবার আত্মার সঙ্গে আমার সব সময় দেখা হয় জানিস। দাঁড়া, ডাকছি তাকে। প্রমথ, প্রমথ, কামান! তোমার এই হারামজাদা পুত্রটিকে এসে সায়স্তা করো দেখি। শাট আপ! বলো, বলো কোথায় হিরে লুকিয়ে রেখেছ? হিরে তোর বাপের নাকি? নরজি সাহেবের সঙ্গে চক্রান্ত করে ম্যাডাম সাহেবের হিরে চুরি করেছিলি। ওই ভূতটাকে দিয়ে নরজিকেও মারলি, শেষে কিনা ম্যাডাম সাহেবকেও মারলি। বাপের ভয় নেই তোর? রাজেন অধিকারী ফুঁসে উঠল, তুমিও তো কম পাপি নও। আমার ল্যাব থেকে হিরে চুরি করে ম্যাডাম সাহেবকে চিঠি লিখেছিলে এখানে আসতে। তুমি থাকো ডালে ডালে আর আমি থাকি পাতায় পাতায়। এবার ম্যাডাম সাহেবের জামাইকে আবার হিরে ফেরত দেওয়ার চক্রান্তও করেছ, সে খবর আমি রাখি। যাকে বলো হিরে কোথায় রেখেছ? হালদার মশাই বলে উঠলেন, বসন্তবাবু, আপনি ভুল করছেন। হিরে কলকাতায় ম্যাডাম সাহেবের দিয়া দিলেই তো পারতেন, এই ট্রাভেল আর হইতো না। রাজেন অধিকারী ঘুরে দাঁড়ালো। তবে রে বেটা টিকটিকি বলে তেমনই হুঙ্কার দিতেই ডাম্বো গিয়ে হালদার মশাই চুলটা খামচে ধরল। হালদার মশাই আর্তনাদ করে উঠলেন। বসন্তবাবু বললেন, আপনি ভালোই বলেছেন মশাই। কলকাতায় হিরে দিলে এই রাজু বেটার ছেলে ঠিক টের পেয়ে যেত, ওর যন্তর মন্তরে সব ধরা পড়ে যেত। সেজন্যই তো গোপালপুরে আসতে লিখেছিলাম, আমার চেনা জায়গা তো। আপনাকে দেখছি জ্যান্ত পুঁতেছে। হি হি হো হো করে একচোট হাসার পর বসন্তবাবু এতক্ষণে আমাকে দেখতে পেলেন। বললেন, মলত ছাই, ই আবার কি? ও রাজু, একে কেন পুতলি? রাজেন অধিকারী তেড়ে এলো। চুপ! কি শেষবারের মতো বলছি, বলো হিরে কোথায়? বসন্তবাবু ভেঙচি কেটে বললেন, তোর বাপের হিরে? দাঁড়া, তোর বাপের আত্মাকে ডাকি।
সে নিজে এসে বলুক যে হিরেটা কার। বলে ঘাড় ঘুরিয়ে সমুদ্রের দিকে তাকালেন। চাপা গলায় বললেন, রাত বিরেতে তোর বাপ পাখি হয়ে সমুদ্রের উপর চক্কর দিয়ে বেড়ায়, আমি নিজের চোখে দেখেছি, তা জানিস? তাহলে তুমি মরো। থামো, থামো। তার হাতে টর্চের মতো একটা জিনিস থেকে নীলচে আলো জ্বলে উঠল। তারপর যা দেখলাম তা দেখে শিউরে উঠলাম। দানোটা হালদার মশাইয়ের চুল ছেড়ে দিয়ে বসন্তবাবুর সামনে এসে দাঁড়ালো। তারপর পকেট থেকে কি একটা বের করলো। সেটা আর কিছুই নয়, একটা কালো রঙের ছোট সাপ। সাপটা লিকলিকে জীব। বসন্তবাবুর মুখের কাছাকাছি সে সাপটাকে নিয়ে গেল। বসন্তবাবু আর্তনাদ করলেন, প্রমথ, প্রমথ, বাঁচাও। তিনি সম্ভবত রাজেন অধিকারীর বাবার প্রেতাত্মাকে ডাকার জন্যই সমুদ্রের দিকে মুখ ঘোরালেন। তারপর চেঁচিয়ে বললেন, ওই যে, ওই যে আসছে রে, ওই দেখ রাজু, বাকি হয়ে তোর বাপ উঠে আসছে। অতি কষ্টে মুখ ঘুরিয়ে দেখি কি অদ্ভুত, সমুদ্রের আকাশে বিশাল লম্বা ডানাওয়ালা একটা পাখি উঠে আসছে এই বালিয়াড়ির দিকে। রাজেন অধিকারী পাখিটাকে দেখা মাত্রই হুঙ্কার দিল। তখন দানোটা এক লাফে বাইরে চলে গেল। নীলচে আলোটা নিভিয়ে রাজেন অধিকারীও বেরোলো। বাইরে এক পলকের জন্য চোখ ঝলসানো আলো দেখলাম। সেই আলোয় দেখতে পেলাম কেউ যেন রাজেন অধিকারীর উপর ঝাঁপিয়ে পড়েছে। তারপর ধস্তাধস্তি, হাঁক ডাক, বালিতে ধূপধাপ শব্দ, জ্যোৎস্নায় অনেক ছায়ামূর্তির ছুটোপুটি। হালদার মশাই চাপা স্বরে বলে উঠলেন, খাইছে। সেই সময় বাইরে কর্নেলের সাড়া পেলাম। জয়ন্ত, জয়ন্ত! চেঁচিয়ে বললাম, এই যে এখানে, এখানে আছি। টর্চের আলো এসে পড়লো আমাদের ওপর। তারপর আমি কর্নেলকে দেখতে পেলাম। বললেন, কি সর্বনাশ! হালদার মশাই কেউ পুঁতেছে দেখছি। হালদার মশাই শ্বাস ছেড়ে বললেন, হ। কয়েকজন পুলিশ ঘরে ঢুকে বাঁধন খুলে দিয়ে বালি সরিয়ে আমাদের ওঠালো। আমরা পা ছড়িয়ে কিছুক্ষণ বসলাম। হালদার মশাই কিন্তু তড়াক করে উঠে দাঁড়িয়ে পা ছোড়াছড়ি করে বললেন, আই এম অল রাইট, বাট হেভি ক্ষুধা পাইছে। বসন্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, যাই, প্রমোদের আত্মাকে একটু দেখা করে আসি। কর্নেল জিজ্ঞাসা করলেন, প্রমথ কে বসন্তবাবু? ওই ওই শয়তানটা, ওই রাজুর বাবা। বড্ড ভালো লোক ছিল মশাই। না না, যাই একটু দেখা করে আসি। পরপর দুবার পাখি হয়ে উড়ে এলো আমার সঙ্গে দেখা করতে। বসন্তবাবু বেরিয়ে গেলেন। আমি উঠে দাঁড়ালাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। পা বাড়াতে গেছি, হঠাৎ পায়ের কাছে কর্নেলের টর্চের আলোয় সেই সাপটাকে দেখতে পেলাম। চমকে উঠে সরে গেলাম। কর্নেল সাপটাকে কুড়িয়ে নিয়ে বললেন, এও কিন্তু কৃত্রিম সাপ জয়ন্ত, তবে টাম্বর মতো নয়। জিনোম থিওরির সঙ্গে এটা সম্পর্ক নেই। এটা নেহাতি একটা খেলনা সাপ। চলো বেরোনো যাক। বাইরে গিয়ে দেখি পুলিশের দঙ্গল ছায়ামূর্তির মতো বিচের দিকে নেমে যাচ্ছে। একটা দেওয়ালের আড়াল থেকে সিআইডি অফিসার সুরঞ্জন বাবু বেরিয়ে এলেন। বললেন, সায়েন্টিস্ট ভদ্রলোকের কাণ্ড কারখানা দেখছিলাম কর্নেল। দিনে দিনে পৃথিবীটা ওরা একেবারে অন্যরকম করে দিচ্ছেন যে, সত্যি মাথা ঠিক রাখা কঠিন। কর্নেল বললেন, চন্দ্রকান্ত বাবুর চেয়ে সেরা বিজ্ঞানী এখন আমাদের হাতে মিস্টার দাস। শিগগির গিয়ে ওকে আর্মির কর্নেল সিংহের জিম্মায় রাখার ব্যবস্থা করুন। কিছু তো বলা যায় না, পুলিশের হাজত ওকে আটকে রাখার মতো শক্ত জায়গা নয়। রাজেন অধিকারী এ যুগের এক জাদুকর বিজ্ঞানী। সুরঞ্জনবাবু হন্তদন্ত হয়ে চলে গেলেন। আমরা সামনে বালির টিলার দিকে যাচ্ছিলাম। টিলার মাথায় কি একটা দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আবছা আলোয় তাকে দেখা যাচ্ছে। কর্নেল ডাকলেন, বসন্তবাবু! কোনো সাড়া এলো না। কাছে গিয়ে আবার কর্নেল বললেন, বসন্তবাবু, দেখা হলো প্রমথবাবুর আত্মার সঙ্গে?
না, দেরি দেখে প্রমথ উঠে গেল। ওই যে দেখুন, ওই যে দেখুন যাচ্ছে। জ্যোৎস্নার সমুদ্রের আকাশে সেই বিশাল পাখিটাকে ক্রমশ দূরে কুয়াশায় মিলিয়ে যেতে দেখলাম। হালদার মশাই চমকানো গলায় বলে উঠলেন, কি? কর্নেল হাসলেন। পাখি নয় হালদার মশাই, হ্যাং গ্লাইডার। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল বিজ্ঞানী চন্দ্রকান্তের যে একটা হ্যাং গ্লাইডার আছে। কি ভুলো মন আমার। বললাম, কর্নেল, তাহলে মারিয়াম্মা যে ভুতুড়ে পাখির কথা বলছিল? ডার্লিং, তুমি সবই বোঝো, তবে একটু দেরিতে। চন্দ্রকান্তবাবু কলকাতা থেকেই হ্যাং গ্লাইডারেই চেপে এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন। বসন্তবাবু পা বাড়িয়ে বললেন, যাই, ম্যাডাম সাহেবের জামাই আবার আমার জন্য অপেক্ষা করছে। ওকে ওর শ্বশুরের হিরেটা ফেরত দিয়ে গে। হিরে উনি ফেরত পেয়েছেন বসন্তবাবু? কি বললেন? হিরে ফেরত পেয়েছে? কি করে পাবে মশাই? এমন জায়গায় লুকিয়ে রেখেছি, কার সাধ্যি যে সেটা খুঁজে বের করে? ওই তো, যাকে আপনি প্রমথবাবুর আত্মা বললেন, তিনিই খুঁজে বের করেছেন। ব্যাকওয়াটারের ওখানে একটা মন্দিরের ভেতর আপনি পুঁতে রেখেছিলেন, কালো রঙের একটা ছোট্ট কৌটোতে, তাই না? সর্বনাশ! বলে বসন্তবাবু দৌড়ে বিচে নামতে থাকলেন। কর্নেল চেঁচিয়ে বললেন, বরং ম্যাডাম সাহেবের জামাই যে বাংলোতে উঠেছেন, সেখানেই চলে যান বসন্তবাবু। হালদার মশাই এদিকে ওদিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, এখানে থাকাটা ঠিক না কর্নেল স্যার, হেবি ক্ষুধা পাইছে। তাছাড়া আমার সন্দেহ হয় ওই 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 রাজেন অধিকারের ওই ভূতটা কোথাও আবার ঘাপটি পাইতা বইয়া আসে। পুলিশ ওরে ধরতে পারে নাই। ঠাম্বোকে চন্দ্রকান্তবাবু লেজার পিস্তলের একটা শটেই ছাই করে দিয়েছেন হালদার মশাই। হ্যাঁ? কই কই? কাল সকালে এসে দেখবেন। এখন চলুন, ফেরা যাক। কর্নেল আমাদের সোজা নিয়ে গিয়েছিলেন প্রাক্তন মশাইয়ের সেই বাংলোতে। খুচরো আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ড্রয়িং রুমে ঢুকে দেখি বসন্তবাবু খুশি খুশি মুখে বসে পা দোলাচ্ছেন এবং মিটিমিটি হাসছেন। আমাদের খাওয়ার ব্যবস্থা করাই ছিল। ডিনার টেবিলে বসে হালদার মশাই শুধু খাদ্যেই মন দিলেন। কর্নেল বললেন, বসন্তবাবু, আচ্ছা, গতকাল রাতে ওই রকম ঢিল ছুঁড়ে আমাদের ভয় দেখাচ্ছিলেন কেন বলুন তো? বসন্তবাবু মুরগির ঠ্যাং কামড়ে ধরে বললেন, ঢিল নয়, ঢিল নয়, ছোট ছোট বালির গোটা। কিন্তু কেন? আপনারা আসলে আমার কাজে বাগড়া দেবেন ভাবছিলাম, বুঝলেন না? আহা, পুলিশ এতে নাক গলাক, এটা ঠিক আমার পছন্দ নয়। পুলিশ যদি জানতে পারতো যে আমার কাছে হিরে আছে, তাহলে কেলেঙ্কারি হতো না বলুন? আমাকে ধরে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে একেবারে কথা বের করে ছাড়তো। ওরে বাবা, ওই পুলিশ দেখলেই আমি তাই কেটে পড়ি। আচ্ছা, আরেকটা কথা বসন্তবাবু। বলুন, আমার মন খুব ভালো হয়ে গেছে, সব কথার জবাব দেব। আপনি হীরের কথা কি জানতে পেরেছিলেন? আসলে রাজুর কাছে না প্রায় একটা লোক আসতো, দুজনে কি সব চুপি চুপি কথা টথা বলতো, আড়াল থেকে শুনতাম। পরে বুঝলাম যে কি সাংঘাতিক একটা চক্রান্ত চলছে। লোকটা নাকি আমেরিকান কোন সাহেবের কাছে জানতে পেরেছে যে খুচরো সাহেবের শ্বশুর কোনো সম্রাটের হিরে কিনেছেন। সেই হিরে চুরির মতলব ওরা করছে। কি যেন কি যেন নাম লোকটার, ন ন ন ধুর ছাই। খুচরো বললেন, নওরোজি সাহেবের একটা কিউরিও শপ আছে, বিদেশে তার অনেক চরই আছে, তাদেরই হয়তো কেউ একটা খবরটা দিয়ে থাকবে। ভদ্রলোক আমার শ্বশুরের চেনা লোক ছিলেন। এদিকে আমার শ্বশুরও তো তত চতুর মানুষ ছিলেন না। মনে হচ্ছে কোনো কথায় মুখ ফসকে হীরের কথা তিনিও বলে থাকবেন, এমনকি হিরেটা দেখিয়েও থাকবেন। বললাম,
নওরোজির সঙ্গে কিভাবে রাজেনবাবুর পরিচয় হলো? কর্নেল বললেন, নওরোজির এক ভাই হচ্ছে আমেরিকায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সের অধ্যাপক। সেখানেই রাজেনবাবুর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। গত মাসে সেই অধ্যাপক কলকাতায় এসেছিলেন। নওরোজি সেই উপলক্ষে পার্টিও দেন। রাজেনবাবুও সেই পার্টিতে আমন্ত্রিত হয়েছিলেন। এসব খবর নিয়ে তবে গোপালপুরে ছুটে এসেছিলাম। বসন্তবাবু বলে উঠলেন, রাজুটা বরাবরই এরকমই স্বার্থপর। কর্নেল বললেন, নওরোজি নিশ্চয়ই জানতেন না যে ঠাম্বো কৃত্রিম মানুষ। ঠাম্বোকে তাহলে তিনি আর গুলি করতেন না। বসন্তবাবু বললেন, শয়তান রাজু নয়, শয়তান রাজু ওই ছাই ওই ওই লোকটা। রাজু সেই লোকটাকে একদিন বলেছিল যে হিরে চুরি গেছে। কে চুরি করেছে না ওর ওই অ্যাসিস্ট্যান্ট ভূতটা। খাজেই মারো গুলি, দে বডি ফেলে। বডি ফেলতে গিয়ে নিজেরই বডি পড়ে গেল তো। হালদার মশাই এতক্ষণে বললেন, বডি পড়াটা সচক্ষে দেখছিলাম বটে, সে কি পড়া। আপনার বডিও পড়ে যেত, জোর বেঁচে গেছেন হালদার মশাই। বলে হালদার মশাই জলের গ্লাস তুলে নিলেন। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে ইয়াস দারগিদের হিরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।